আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজাল। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। ডিজেল কেরোসিনের দাম লিটারে বাড়ল 1 টাকা, আর পেট্রোল অকটেন ছাড়াই টাকা মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর। সমতার ভিত্তিতে পণ্যমূল্য নির্ধারণ হচ্ছে জাতীয় লজিস্টিক নীতিমালা, বাস্তবায়ন হলে দেশের জন্য গেম চেঞ্জার হবে মন্তব্য। বিশ্বের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা যুক্তরাষ্ট্রে মানবাধিকার কোথায়, প্রধানমন্ত্রীর প্রশ্ন। ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি। এবং রাফায় স্থল অভিযান চালাতে আবারও নেতানিয়াহুর ঘোষণা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গাজে আগ্রাসন বিরোধী বিক্ষোভ চলছে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা বাড়িয়ে 107 টাকা করা হয়েছে। পেট্রোল ও অকটেন লিটারে 2 টাকা 50 পয়সা বাড়িয়ে 124 টাকা 50 পয়সা এবং 128 টাকা 50 পয়সা নির্ধারণ হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সৈয়দ অদিতের রিপোর্ট। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য ঠিক করেছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম লিটারে 2.5 টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন এই দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের সঙ্গে সঙ্গতি রেখেই নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন মূল্য কার্যকর হলেও পুরনো তেলের মজুত থাকা পর্যন্ত রাজধানীর একটি পেট্রোল পাম্পের পক্ষ থেকে আগের দামই তা বিক্রি করার কথা জানানো হয়েছে। আমাদের যেটুকু স্টক আছে আমরা আগের মতো স্বাভাবিক যতটুকু চাই তার যেরকম চাহিদা সেভাবে আমরা সেল করতেছি। না, আমাদের যেটা আছে আর কি স্টকে যেটা আছে এটা আজকে যে দাম নির্ধারণ করা হবে ওই দামে বিক্রি করা হবে। বাইকের তেল দাম বাড়ুক বা কমুক, বাইক তো তেল নিবেই, যারা বাইক চালায় তারা তো তেল নিবে, বুঝেন নাই? বারবার তেলের মূল্য কম বেশি নিয়ে ক্ষোভের কথা জানিয়েছেন ক্রেতারা। তেলের দাম বৃদ্ধিকে জনগণের প্রতি জুলুম বলছেন তারা। তো আমাদের কোনো বর্তমানে টিপটাপ কম বাড়ানো, তেলের দাম বাড়তে অনুযায়ী টিপটাপ নাই। দাম যদি হচ্ছে আপনার বিশ্ববাজারের সাথে রেখে উঠানামা করে তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি একবার বাড়ার পরে আর না কমে তাহলে তো সেটা সমস্যা না। এটা তামসা মজা করে জনগণের সাথে, এই বাড়ছে এই কমছে, বাড়ে বেশি কিন্তু কমে কম জনগণের সাথে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। দেশীয় আন্তর্জাতিক পণ্য সরবরাহ ও সেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে সরকার। জাতীয় লজিস্টিক নীতিমালার আলোকে সরকার ও বেসরকারি খাত সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছতে মূল্য নির্ধারণ করা যাবে সমতার ভিত্তিতে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে। একই সঙ্গে রফতানির ক্ষেত্র বাড়বে আয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানিয়েছেন, জাতীয় লজিস্টিক নীতিমালা বাস্তবায়ন হবে দেশের জন্য গেম চেঞ্জার। নীলাদ্রি শেখর রিপোর্ট। একজন প্রান্তিক কৃষকের পণ্য উৎপাদন করতে যে ব্যয় হয় তা সংরক্ষণ থেকে শুরু করে ক্রেতার হাতে এসে যখন পৌঁছে দাম বেড়ে যায় কয়েক গুণ। তেমনিভাবে বিদেশ থেকে আমদানি করা পণ্য খালাস, সংরক্ষণ, পরিবহন ও মান বজায় রেখে যখন বাজারে পৌঁছে তখন দাম হয় আকাশছোঁয়া। এর প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এসব বিবেচনায় আমদানি রপ্তানি ব্যবস্থাপনার অনুষঙ্গগুলোকে এক সুতোয় গাঁথতে সরকার জাতীয় লজিস্টিক্স নীতি 2024 প্রণয়ন করেছে। এ নীতিমালায় সরকারের সড়ক, বাণিজ্য, রেল, নৌ, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি খাত একে অন্যের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। পণ্য মূল্যে থাকবে সমতা। প্রতিদিন আমরা দেখি যে মূল্যে পণ্যটা কেনা হয়, যে মূল্য পণ্যটা বিদেশ থেকে আমদানি করা হয়, যখন এই পণ্যটি পোর্ট থেকে বের হয়ে একেবারে প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের কাছে যায়, দেখা যায় যে পণ্য মূল্য অনেক বেড়ে যায়। তো এটি তো হওয়া উচিত না, তার একটা সীমা থাকবে। তো আমাদের
লক্ষ্যটা হচ্ছে এই যে পরিবহন ব্যবস্থায় এই যে মানে মাদার ভেসেল, লাইটারেস, পোর্ট, ট্রাক, তারপরে সব দোকান, বড় দোকান, মুদি দোকান থেকে পার হয়ে এই সাধারণ মানুষের কাছে আসতে এই যে যাত্রাপথটা, এই যাত্রাপথটাকে নির্বিঘ্ন করতে পারলে, এটাকে যদি আধুনিক করতে পারি, তাহলে স্বল্প মূল্যে, সুলভ মূল্যে বা যৌক্তিক মূল্যে আমরা ক্রেতার কাছে এই পণ্যটা বা সেবাটাকে পৌঁছে দিতে পারবো। এইটাই হচ্ছে মূলত এই লজিস্টিক্স পলিসির একটা প্রধান উদ্দেশ্য। সমীক্ষায় দেখা গেছে পণ্য পরিবহন ও অন্যান্য ক্ষেত্রে 1% পণ্যমূল্য কমানো গেলে রপ্তানি বাড়বে 7.4%। বাংলাদেশ নিজস্ব অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, শিল্প এবং বিনিয়োগ উদ্যোগ প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই লজিস্টিক্স পলিসি বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি যে একটা দক্ষ লজিস্টিক্স ব্যবস্থাপনা যদি বাংলাদেশে গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশের আমদানি রপ্তানিতে অনেক গতি পাবে, আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ কনজামশনের ক্ষেত্রে একটা সুসমন্বিত অবস্থা তৈরি হবে, মানুষ বিনিয়োগ করবে। এই লজিস্টিক্স বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার হবে। 2 মে জাতীয় লজিস্টিক্স নীতিমালা নিয়ে অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, ব্যবসায়ী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সহ অংশীজনদের জানানো হবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সারা বিশ্বের মানবাধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের দেশে মানবাধিকার কোথায় প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার জবাব দিতে হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, যারা যত সমালোচনাই করুক শত্রুর মুখে ছাই দিয়ে এ দেশ এগিয়ে যাচ্ছে। নীলাদ্রি শেখর রিপোর্ট। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে। জাতীয় নির্বাচনে টানা 4বার সরকার গঠনের পর এটি দলের দ্বিতীয় বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। বৈঠকের শুরুতে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দেউলিয়া ও কিছু বুদ্ধিজীবী বাংলাদেশ নিয়ে দুর্নাম করে, কিন্তু জনগণের আস্থা ও বিশ্বাসী আওয়ামী লীগের শক্তি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু, আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াত্বপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম, অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? আর যারা যাই কিছু বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ফিলিস্তিনের উপর হামলা বন্ধের দাবি জানিয়ে সারা বিশ্বের মানবাধিকার নিয়ে কথা বলাদের নিজ দেশে মানবাধিকার কতটুকু সুরক্ষিত প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন ইসরায়েল বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার। একজন মানে একেবারে মাজুর ব্যক্তি, যে মানে হাঁটতে চলতে পারে না, সে প্রেসিডেন্টকে কি বলেছে, সেই জন্য তার ঘরে ঢুকে তাকে গুলি করে মেরে এসেছে। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে। কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের মানে গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সেই জবাব চাই। আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্তবয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা, মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, এর জবাব আমরা চাই। দেশে চলমান প্রচণ্ড তাপপ্রবাহে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার এবং বেশি করে পানি পান করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার সময় আবারও রাফায় স্থলাভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের হাতে জিম্মিদের পরিবারের সাথে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, চূড়ান্ত বিজয় অর্জনের জন্য তাদের বাহিনী রাফায় প্রবেশ করবে এবং সেখানে হামাসের ব্যাটালিয়নগুলোকে সম্পূর্ণ নির্মূল করবে। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে হামাসের ইতিবাচক ইঙ্গিতের মধ্যে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় গাজায় আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ আরও বেড়েছে। বিক্ষোভ বন্ধে কর্তৃপক্ষের বেঁধে দেওয়ার সময়সীমা উপেক্ষা করে মঙ্গলবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবনের নিয়ন্ত্রণ নিয়েছেন বিক্ষোভকারীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে চলছে বিক্ষোভ। এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আজ মহান মে দিবস। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর 1 মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিনটি পালন করা হচ্ছে। এদিন সরকারি ছুটি। এবারে মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। মহান মে দিবসে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মে দিবস উদযাপনে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচি নিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। মহান মে দিবসে জাতীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো মে দিবসে বিশেষ অনুষ্ঠান ও টক শো সম্প্রচার করছে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। আবারও আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। নাটোরের লালপুরে প্রকাশ্যে পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 10:30টার দিকে একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোপালপুর পৌরসভার আজিমনগর রেল স্টেশন সংলগ্ন রবিউল ইসলাম কনফেকশনারির সামনে বসেছিলেন মঞ্জু। সে সময় 2টি মোটরসাইকেলে 4 থেকে 5 জন এসে তার মাথা ও পেটে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানিয়েছেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হত্যাকাণ্ড। 2018 সালে লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন মঞ্জু। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিটল টাটা, কৃষি সংবাদ। তীব্র দাবদাহে খরা পরিস্থিতিতে ফসল বাঁচাতে সম্পূরক সেচ দিতে হচ্ছে কৃষককে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে 2 থেকে 3 গুণ। কৃষক বলছেন, তীব্র গরমে সেচ দেওয়ার সাথে সাথেই বোরো ধানের জমি শুকিয়ে যাচ্ছে। প্রকৃতি সংবাদ। পঞ্চগড়ের পাম নদীর গতিপথে পুকুর খনন করে মাছ ও ধান চাষ করছে প্রভাবশালী মহল। এমনকি বাঁধ দিয়ে জমি ভরাট করা হচ্ছে। ধ্বংস হচ্ছে নদীর পরিবেশ ও বাস্তুতন্ত্র। আর এতে অস্তিত্ব সংকটে পড়েছে পাম নদী। দিন দুপুরে দখলের মহোৎসব চললেও কোনো উদ্যোগী নেয়নি প্রশাসন। বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। খেলার খবর।